আছে প্রাকৃতিকভাবে পৃথিবী একটা উপগ্রহ, সেটা হচ্ছে চাঁদ, ঠিক আছে। কিন্তু এই চাঁদ ছাড়াও আমরা আমাদের পৃথিবীর আশপাশে কিছু কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট স্থাপন করছি। এগুলো কেন করছি? বিভিন্ন প্রয়োজনে, নেটওয়ার্কিং থেকে শুরু করে অনেক কিছুতে আমাদের ইউজ হয়। তোমরা যদি এখনো ফোনে গুগল ম্যাপসে গিয়ে স্যাটেলাইট ভিউ দেখো, তাহলে বুঝতে পারবা যে স্যাটেলাইট থেকে ক্যামেরা দিয়ে তোমার ওই স্থানের একটা ছবি তোলা হচ্ছে বা রিয়েল টাইম ফটোটা তোমরা দেখতে পাওয়া। সো এটা ছাড়া আমাদের মোবাইলের ফোনে নেটওয়ার্ক থেকে শুরু করে টেলিভিশনে যে ব্রডকাস্টিং হচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু কৃত্রিম উপগ্রহের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে স্যার। তাহলে কৃত্রিম উপগ্রহ এটাকে কেমনে স্থাপন করা হয়, কিভাবে এটা কোন অবস্থানে থাকলে এটা তোমার বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে, কোন অবস্থা থাকলে ইউএস এর জন্য প্রযোজ্য হবে, এবং সবসময় যেন এটা বাংলাদেশের মাথার উপর থাকে, সেই ব্যবস্থাটা কেমনে করা যায়, এই সকল জিনিসপাতিগুলো নিয়ে আমাদের এখানকার আলোচনা। সো তোমরা হেডিং দাও, কৃত্রিম উপগ্রহ হেডিং দিছো? আচ্ছা, কৃত্রিম উপগ্রহে তোমরা একটা সংজ্ঞা লিখবা, সেটা হচ্ছে এই যে পৃথিবীতে আমাদের পৃথিবীর উপরে একটা কক্ষপথ আছে। কক্ষপথ মানে কি স্যার? কক্ষপথ মানে যেই পথে স্যাটেলাইট চলাচল করে, সেটাকে কক্ষপথ বলতেছে। একটা স্পেসিফিক সংজ্ঞা আছে, যেটা হচ্ছে পার্কিং কক্ষপথ। লিখো, পার্কিং কক্ষপথ। পার্কিং কক্ষপথ। পার্কিং কক্ষপথটা কি দেখো, কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করার আগে সাময়িকভাবে যে কক্ষপথে ঘোরানো হয়, সাময়িকভাবে যে কক্ষপথে ঘোরানো হয় তাকে পার্কিং কক্ষপথ বলে। তাকে পার্কিং কক্ষপথ বলে। এটা একটু মাথায় রাখো, কৃত্রিম উপগ্রহের পার্কিং কক্ষপথ কাকে বলে সেটা একটু লিখো। এরপর আমরা কিছু সূত্র লিখবো। একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ। এই কনসেপ্টটা লিখার আগে একটা জিনিস বুঝাই তোমাদেরকে। স্যার দেখো, পৃথিবীকে প্রদক্ষিণ করে একটা স্যাটেলাইট ঘুরতেছে, রাইট? ধরো পৃথিবীকে কেন্দ্র করে একটা স্যাটেলাইট ঘুরতেছে। একটু দিকে তাকাও স্যার, দিকে একটা স্টপ করো, দিকে তাকাও। একটা আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে একটা স্যাটেলাইট ঘুরতেছে। স্যাটেলাইটটা ঘোরার সময় তাকে অবশ্যই একটা বেগে থাকতে হবে। তার বেগের মানটা অনুসারে তার উচ্চতা নির্ভর করবে। বুঝতে পারছো? তার বেগের মান বাড়ালে তার উচ্চতাটা বেড়ে যাবে, বেগের মান কমাইলে উচ্চতা কমতে থাকবে। কমতে অনেক বেশি কমে গেলে পৃথিবীতে ভূপাতিত হয়ে যাবে। বুঝতে পারছো কি পারো নাই? বুঝতে পারছো? তাহলে আমরা একটা নির্দিষ্ট উচ্চতা তুলে এটাকে একটু গতিশীল করে দিতে হয়। করলে কি হবে স্যার? তার গতি
গতির কারণে শুনো ভালো মতো বুঝো তাকে ওই যে গতি রাখার জন্য বাইরের দিকে একটা তার কি আছে কেন্দ্র বিমুখী বল আছে কি আছে বলো দেখি স্যার কেন্দ্র বিমুখী বল কি আছে mv স্কয়ার ডিভাইডেড বাই r আছে rটা কি স্যার rটা হচ্ছে কুণ্ডল ব্যাসার্ধ পৃথিবীর কেন্দ্র থেকে কুণ্ডল ব্যাসার্ধ আমরা হিসাব করব তারপরে আমাদের কি আছে কেন্দ্রের দিকে একটা কাজ করতেছে কি কেন্দ্রের দিকে কাজ করতেছে তোমার mg কাজ করতেছে নাকি স্যার g কোনটা g ওই অবস্থার একটা তাহলে আমরা g অবস্থারটা হলে এভাবে লিখতে পারি gm ডিভাইডেড gmm ডিভাইডেড বাই r স্কয়ার এভাবে লিখতে পারি তাহলে এই একটা বল সমান সমান হয়ে গেলে আমাদের এটা বের হয়ে চলে আসে এখানে এই দুটো যখন সমান সমান করে তোমরা বেগের মানটা বের করবা gmm ডিভাইডেড বাই r স্কয়ার ইকুয়াল টু mv স্কয়ার ডিভাইডেড বাই r এখান থেকে তুমি ইজিলি কিন্তু v এর মানটা হিসাব করে নিয়ে আসতে পারবা আর এটা কাটাকাটি চলে যাবে v ইকুয়াল টু থাকে হচ্ছে gm ডিভাইডেড বাই স্মল r স্মল r মানে কি স্মল r মানে আমি তোমাদেরকে একটু যদি দেখাই পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে তোমার ক্যাপিটাল R আর এখান থেকে স্যাটেলাইটটার হাইটটাকে আমরা বলতেছি h তাহলে টোটাল স্মল r ইকুয়াল আমাদের হবে কি জানো ক্যাপিটাল R প্লাস h ক্যাপিটাল R হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর h হলো পৃষ্ঠ থেকে স্যাটেলাইটটার উচ্চতা ঠিক আছে আর স্মল r কি তাহলে একসাথে কি বোঝাচ্ছে কেন্দ্র থেকে স্যাটেলাইটের দূরত্ব বোঝাচ্ছে পৃথিবীর ভূকেন্দ্র থেকে স্যাটেলাইটের উচ্চতা বোঝাচ্ছে বুঝতে পারছো কি কারণে তাহলে এখানে তোমরা চাইলে ভেলোসিটি v gm ডিভাইডেড বাই r প্লাস h লিখতে পারো ঠিক আছে তো তুমি যেভাবে লিখো না কেন সূত্র এটা আমাদের হয়ে যাবে যেভাবে লিখো না কেন যেভাবে মনে রাখো তোমার জন্য সহজে মনে রাখা পসিবল সেভাবে তোমরা মনে রাখো এবারে একটা জিনিস খেয়াল করে দেখো স্যার আমরা আবার একটা জিনিস করব আবার দেখো v আমরা তোমাদেরকে একটা কথা বলছিলাম মনে আছে যে আমরা একটা জিনিস দিয়েছিলাম gm gr স্কয়ার বলছিলাম ঠিক আছে স্যার gm gr স্কয়ার হবে g স্মল r দিয়ে স্মল r স্কয়ার হবে ঠিক আছে স্যার মানে ওই করেসপন্ডিং g এর সাথে তার দূরত্বের স্কয়ার দিয়ে পাইছিলাম না স্যার এটা আমি তোমাদের মনে রাখতে বলছিলাম মুক্তি বেগের সময় পড়ানোর সময় মনে রাখতে বলছিলাম gm মানে এটা আসে কেন কারণ আমরা একটা সূত্র জানি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে g ইকুয়াল gm ডিভাইডেড বাই r স্কয়ার তাহলে এটা আমাদের gr r টা চেঞ্জ হলে g টা চেঞ্জ হয়ে যাবে gr একসাথে মিলে g ওটা কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে ঠিক না g টা কনস্ট্যান্ট থাকবে তাহলে g কনস্ট্যান্টের জায়গায় আমরা ভূপৃষ্ঠের g যাবে ভূপৃষ্ঠের g ইনটু পৃথিবীর ব্যাসার্ধ স্কয়ার করতে পারি আর ব্যাসার্ধের দূরত্ব মানে একটা g যেমন এখানে এই উচ্চতা আমরা থেকে g এর জন্য gr স্কয়ার লিখতে পারি আর এটা স্যার পারি তাহলে এখান থেকে যদি আমরা সেটা বসাই দিই g স্মল r স্কয়ার ডিভাইড বাই r যদি করি তাহলে আমাদের ফর্মুলা কি চলে আসছে v √2r gr r টা কিন্তু সাবস্ক্রিপ্ট মানে এটা r উচ্চতায় g বোঝাচ্ছে বুঝতে পারছো r উচ্চতায় g বোঝাচ্ছে তাই সহজ ভাষায় তুমি যদি লিখো এটাকে অনেক সময় তোমাদের বইগুলো কিভাবে লিখে স্যার r ব্যাসার্ধে না বলে এই উচ্চতার g বলে স্যার এই উচ্চতার g আর এটা লিখে সমান r প্লাস h এভাবে লিখতে দেখো এই দুটোও স্যার একই কথা বোঝাচ্ছে এই দুটোও একই কথা বোঝাচ্ছে তুমি কেন বলতে কি দূরত্ব দেওয়া থাকলে এটাকে স্মল দ্বারা প্রকাশ করতেছো তাহলে ওই ব্যাসার্ধে যে g এটা একই g কিন্তু স্যার যখন r দিয়ে প্রকাশ করতেছি তখন বলতেছি r ব্যাসার্ধের g আর যখন h দিয়ে প্রকাশ করতেছি তখন বললাম h উচ্চতার g কথা কি বুঝতে পারছো কি পারি নাই তাইলে আমরা স্যাটেলাইটের বেগের দুটো সূত্র পেলাম একটা পেলাম হচ্ছে এইটা আর একটা পেলাম হলো এইটা এইখানে যে g টা আছে সেটা কি স্যাটেলাইট যে অবস্থানে আছে সেই অবস্থানে অভিকর্ষকরণ যদি সাথে চেঞ্জ হয় স্যাটেলাইটের অবস্থানে এই g টা চেঞ্জ হবে চেঞ্জ হয়ে মানটা যদি আমাদের দেওয়া থাকে তখন আমরা এটা কি করতে পারবো ক্লিয়ার এই লালটা আর এই লালটা বলে মনে রাখতে হবে ঠিক আছে আর এর সাথে বেসিকটা কোন জায়গা থেকে আসছে মনে রাখলে তোমাদের অনেক সময় ক্যালকুলেশন করাটা সহজ হয়ে যাবে এটা তো আবার নিয়ে তোমরা নিচে নিচে তুলবা আমি ডান্ডা করতে চাই নিচে তুলবে এটা নিচে এটাকে ফর্মুলা দিও এটাকে ফর্মুলা
তুলে ফেলবো। এবার আমরা করব কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল। কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল যদি আমরা হিসাব করি স্যার, আমরা এখান থেকে পর্যায়কালের সূত্রটা পাই হলো t cos pi পর্যায়কাল। তোমরা সরাসরি পর্যায়কাল লিখো, এটা প্রমাণটা খুব সিম্পল, এর থেকে আসছে বেগের এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে আসলে প্রমাণে যাচ্ছি না। cos pi r plus h whole cube divided by r plus h whole cube divided by হচ্ছে তোমার gm, ঠিক আছে, divided by gm। So cos pi into r plus h whole cube divided by gm। ক্লিয়ার? এখন একটা জিনিস স্যার মনে রাখো, সেটা হইল যদি আমাদেরকে কখনো এই gm গুলোকে চেঞ্জ করতে হবে, বারবার বলতেছি স্যার, তোমাকে কখনো যদি g এবং r দেওয়া থাকে তুমি যে কোনো মুহূর্তে এটা দিয়ে চেঞ্জ করতে পারবা, এটা মনে রাখিও। এনি টাইম তুমি gm এর জায়গায় এটা বসাই দিতে পারবা, gm এর জায়গায় এটা বসাই দিতে পারবা, এটা বারবার মনে রাখিও। এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এটা, gm equal to gr স্কয়ার gr স্কয়ার, বুঝছো স্যার? কারণ তোমাকে হয়তো বা এমনও বলতে পারে gr m না বলে দিয়ে বললো যে অজানা একটা গ্রহ যার পৃষ্ঠে g এর মান এত, যার ব্যাসার্ধ অত, তো পৃষ্ঠে g এর মান আর ব্যাসার্ধ দিয়ে দিল, তাহলে সেখান থেকে আমরা gm বের করতে পারবো। gm সরাসরি জানি না, তো এটা দিয়ে করে ফেলবো। সো এই চ্যাপ্টার যতগুলো সূত্রে gm দেখতেছো, gm তুমি খুঁজে পাচ্ছ না, তুমি একটু কষ্ট করে দেখবা gm এর পরিবর্তে g তো মুখস্থ, m মানে কি ওই গ্রহটার ভর যদি জানা দেওয়া থাকে তখন তোমাকে কোনো না কোনো ভাবে গ্রহটার পৃষ্ঠের অধিকতরণ এবং ব্যাসার্ধ দেওয়া আছে কিনা সেটা না থাকলে ওই যে স্যাটেলাইট যেটা আছে, স্যাটেলাইটের অবস্থানে gm তোমাকে দেওয়া আছে কিনা এবং ওইটা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে সেটা দেওয়া আছে কিনা, হয় এটা বসাবো নাইলে এটা বসাবো, বুঝতে পারছো? এটা কিন্তু সবসময় সতর্কতা মাথায় রাখতে হবে। পর্যায়কালটা আমরা এটা পেয়ে গেলাম। পর্যায়কাল মানে কি? মানে কতক্ষণ পর পর পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতেছে, ঠিক আছে স্যার? পর্যায়কাল বা আবর্তনকাল বলো, উপগ্রহের পর্যায়কাল বা আবর্তনকাল শব্দটা বেশি অ্যাকসেপ্টেবল। পর্যায়কাল বা আবর্তনকাল এটা পেয়ে গেলাম। ফাইনালি আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে উপগ্রহটার উচ্চতা। উপগ্রহটার উচ্চতা এখান থেকে হিসাব হবে, তারপরেও আমরা কিন্তু এটা সূত্র হিসেবে মনে রাখবো। এখানে আমরা লিখবো কৃত্রিম উপগ্রহের উচ্চতা। কৃত্রিম উপগ্রহের উচ্চতা h ইকুয়াল, এখান থেকে দেখতেছি আমরা h যদি হিসাব করতে চাই প্রথমে স্কয়ার করতে হবে। আমরা চলো এখান থেকে করে করে আসি, স্কয়ার করে দিলে 4 pi স্কয়ার r plus h whole cube gm। তাই এখানে আমাদের থাকে কি gm divided by t স্কয়ার 4 pi স্কয়ার t স্কয়ার equal to r plus h whole cube। পরের লাইনে যদি আমরা লিখি r plus h equal cubic root of
gm 4 pi square t square সুতরাং r equal to cubic root of gm 4 pi square t square সরি h টা রাখবো এদিকে h থাকবে মাইনাস r হবে এটা দেখো স্যার ঠিক আছে আমি কি ভুল করছি আরেকটা জায়গায় ও কি তো করেছিল 4 pi square এখানে t square উপর সরি t square উপর ছিল gm t square দেখো স্যার আমরা এখান থেকে এই যে ফর্মুলাটা মুখস্থ রাখবো ঠিক আছে সো এটা আলাদা মুখস্থ রাখবো gm t স্কয়ার ডিভাইডেড 4 পাই স্কয়ার কিউবিক রুট হবে মাইনাস r দিয়ে করে দেব ঠিক আছে এমসিকিউতে খুব তাড়াতাড়ি করে ফেলা যাবে এইটুকু হয়ে লাস্ট একটা জিনিস থাকে সেটা হচ্ছে বুস্তির উপগ্রহ একটা সংজ্ঞা লিখার বাকি আছে এরপর আমাদের চ্যাপ্টার শেষ বুস্তির উপগ্রহ লিখো বুস্তির উপগ্রহ এই একটা লিখবে এটা বুঝতেছি ঠিক আছে চলবে লিখো স্যার বুস্তির উপগ্রহ যদি কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হয় যদি কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হয় যদি কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হয় যদি কোনো কৃত্রিম গ্রহের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান হয় তখন পৃথিবীর একজন পর্যবেক্ষকের সাপেক্ষে তখন পৃথিবীর একজন মানে আমরা পৃথিবীতে যারা আছি তাদের একজন পর্যবেক্ষকের সাপেক্ষে এটি স্থির মনে হয় কারণ পৃথিবী ঘুরতেছে আমার বাংলাদেশের মাথার উপরে যে স্যাটেলাইটটা আছে সেই স্যাটেলাইটটা পৃথিবীর সাথে সাথে ঘুরে যাচ্ছে তাহলে পৃথিবীও ঘুরে 24 ঘন্টা একবার যে জায়গায় আসবে ও ঠিক 24 ঘন্টায় ঘুরে একবার ওই একই জায়গায় চলে আসবে তাহলে বাংলাদেশ ঘুরে গেলে সেটাও ঘুরে যাচ্ছে তার মানে বাংলাদেশের সাথে সেটা ঘুরে যাচ্ছে আর আমরা পৃথিবীতে থাকা একজন মানুষ কি মনে করবো সব সময় মাথার উপরে আসতে হবে ঠিক না স্যার এটাই বলে বোঝানো হচ্ছে তখন পৃথিবীর একজন পর্যবেক্ষক সাপেক্ষে এটি স্থির মনে হয় এই ধরনের উপগ্রহকে এই ধরনের কৃত্রিম উপগ্রহকে বুস্তির উপগ্রহ বলে এই ধরনের কৃত্রিম উপগ্রহকে বুস্তির উপগ্রহ বলে বুঝছেন স্যার এটা ঘটনাটা ঘটে কি পৃথিবীর সাথে সাথে সেই সেম ভাবে ঘুরে একই অবস্থানে সবসময় থাকে পৃথিবীর একই স্থানের মাথার উপরে থাকে সবসময় ঠিক আছে সেইবার চলো স্যার আমরা আমাদের প্র্যাকটিস শীটের প্রবলেমগুলো যা বাকি আছে এখান থেকে যে কটা করার করে ফেলি প্র্যাকটিস শীটে আছে না
34 শেষ করছিলাম 34 থেকে আছে একটু দেখি স্যার 32 তে কি বলতেছে এটা আরেকবার বুঝে দিব এটা হচ্ছে কি এমন একটা উপগ্রহ যে পৃথিবীর আবর্তন কালের সমান আবর্তন করে। তার মানে কি পৃথিবী 24 ঘন্টা একবার ঘুরে আসে না, এটাও 24 ঘন্টা একবার ঘুরে আসে। তাতে হবে কি যে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটও কিন্তু একটা বৈশিষ্ট্য উপগ্রহ, সেটা কি আছে আমাদের একদম মাথার উপরে আছে, বুঝতে পারছো? তো সে সবসময় কেন আমাদের মাথার উপরে থাকতেছে? এমন কোনো দিন ছিল না যে সে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় পৃথিবী বাংলাদেশের মাথার উপরে সরে গিয়ে হঠাৎ করে ধরো কথার কথা মিডল ইস্টে চলে গেল, তারপরে আবার হচ্ছে ইউএস এর উপর চলে গেল, তারপর ঘুরে এসে আবার বাংলাদেশের মাথার উপরে আসলো, এমন কোনো দিন ছিল না। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি জানো, সে পৃথিবীও তো নিজের সাপেক্ষে ঘুরতেছে, ঠিক না? নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, ঘোরার সময় তার সময় লাগছে কত 24 ঘন্টা। তাহলে আমরা যদি এই একটা উপগ্রহকেও 24 ঘন্টা সময় কালে ধরে ঘুরাই, তাহলে সে কি করবে? পৃথিবী একটুখানি ঘুরবে, সেও একটুখানি ঘুরে যাবে, পৃথিবী আরেকটু ঘুরবে, সেও আরেকটুখানি ঘুরবে, এভাবে ঘুরে 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 সবসময় পৃথিবীর মাথার বাংলাদেশের মাথার উপরে থাকবে সময়। তার মানে তার তার কণিক বেগ আর পৃথিবীর কণিক বেগ সেম, ভেরি গুড। তার বেগ আর কণিক বেগ আর পৃথিবীর কণিক বেগ একই। তার মানে একই সাথে আমরা পৃথিবীর সাথে সাথে ঘুরে ঘুরে পৃথিবীর আমার বাংলাদেশের মাথার উপর যেটা আছে সেটা বাংলাদেশের মাথার উপর থাকতেছে, যেটা ইউএস এর মাথার উপর আছে সেটা ইউএস এর মাথার উপর থাকতেছে, যেটা ইন্ডিয়ার মাথার উপর আছে সেটা ইন্ডিয়ার মাথার উপর থাকতেছে। বুঝতে পারছো আমার কথাটা? এটা কেন থাকতেছে? এইটা শুধুমাত্র আবর্তনকাল একই হয়ে যাওয়ার জন্য থাকতেছে। এইজন্য এটার নাম হচ্ছে ভূস্থির, একটা ভূমির সাপেক্ষে স্থির থাকতেছে। বুঝতে পারছো? এটা আবর্তনকাল কত? যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি একটা লাইন লিখে রাখতে পারো যে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা। কারণ পৃথিবীর আবর্তনকাল কত? 24 ঘন্টা। তাহলে ভূস্থিরের আবর্তনকাল সমান না পৃথিবীর? তোমরা লিখবে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা। প্রশ্নটা দেখো স্যার, এবারে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দিয়ে দিছে, মুক্তি বেগ বের করতে বলছে। আমরা মুক্তি বেগের সূত্র কি করছিলাম? 32 নম্বরটা পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দিয়ে দিছে, মুক্তি বেগ স্কেল ভেলোসিটি ve ইকুয়াল আমরা কি করছিলাম? gm ডিভাইডেড বাই 2 gm ছিল, ঠিক আছে স্যার, ডিভাইডেড বাই r ছিল, বা সহজ ভাষা হচ্ছে এখানে ক্যাপিটাল R হবে। পৃষ্ঠের মুক্তি বেগ বের করতেছি আমরা, পৃথিবীর পৃষ্ঠের মুক্তি বেগ বের করতেছি, তাহলে পৃষ্ঠের কেন্দ্র থেকে দূরত্ব কত? ক্যাপিটাল R সমান হবে পৃথিবীর সমান 2। দেখো তো স্যাটেলাইটের বেগের সাথে কাছাকাছি মিল আছে। স্যাটেলাইটের বেগ হচ্ছে gm ডিভাইডেড বাই r, আর এখানে হচ্ছে তোমার gm ডিভাইডেড বাই স্মল r, আর এটা হচ্ছে তোমার 2gm ডিভাইডেড বাই r। ঠিক আছে? ওই r এর মানটা r প্লাস h হতে পারে যদি h ছুঁড়ে বের করতে চায়। এখন আমাকে বলছে পৃষ্ঠের gm থেকে r মুক্তি বের করে করতে। তাহলে ভূপৃষ্ঠ পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে? ভূপৃষ্ঠ পৃথিবীর কেন্দ্র থেকে ক্যাপিটাল R দূরত্বে। তাহলে এটা করে ফেলবো 2 * 6.675 6.673 না, জি এর মান 6.673, এর মান 11। আর পৃথিবীর ভর হচ্ছে তোমার 5.97 দেওয়া আছে * 10^24, আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 * 10^6। এটা করলে আমাদের মুক্তি বেগ চলে আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 33 নম্বর সেকেন্ড একেবারে সহজ সূত্র অনুসারে অঙ্ক। মুক্তি বেগের জন্য পৃথিবীর ভর লাগবে, পৃথিবীর ব্যাসার্ধ লাগবে, তাহলে পৃথিবীর পৃষ্ঠের মুক্তি বেগ বের করে ফেলবো। একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ ও ভর যথাক্রমে দেওয়া আছে। তারপর বলছে মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে। বলছে একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুটি 8টি সমান খণ্ডে বিভক্ত হলো। প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুর মুক্তিবেগের একক সমাংশ হবে কিনা যাচাই করো। তাইলে পুরো মহাজাগতিক বস্তুটার জন্য আগে মুক্তিবেগ বের করি। পুরো খণ্ডের মুক্তিবেগ
আমি তাহলে পুরো ঘন্টাটার জন্য আমার কি দেওয়া আছে বলো তো স্যার দেখি 2gm ডিভাইডেড বাই কি বলছে ডিভাইডেড বাই r লিখলাম আর্থিক খণ্ডে যদি বিভক্ত হয় যদি এই ধরনের প্রশ্নগুলো সাথে একটু ইয়া বলা যায় এই বস্তুগুলো তার ভেঙে দেওয়ার পরে গোলাকার হবে না তারপর আমরা গোলাকার মোটামুটি ধরে নিব প্রায় গোলাকার ধরে নিব ধরে নিলে তাহলে এখানে একটা কাজ করতে হবে আমাদের ছোট্ট গোলকগুলোর জন্য আয়তন কি হবে বড়টার আয়তন কি হবে 4/3 পাই r3 এখানে ইকুয়াল টু 8 4/3 পাই r3 হবে স্মল r3 তাহলে 4/3 পাই পাই কাটাকাটি চলে গেছে স্যার r ইকুয়াল টু হবে কি স্যার r ইকুয়াল টু 2 স্মল r হয়ে যাচ্ছে স্যার তোমরা যদি হিসাব করো এই যে r এর জন্য আমরা হিসাব করি r কিউব ইকুয়াল টু 8 r স্মল r কিউব আসবে সেখান থেকে r ইকুয়াল টু 2 স্মল r আসবে এইটা আমরা বের করে রাখবো বের করে রাখার পরে ঘরেরটা তো তোমার 8 ভাগের 1 ভাগে হয়ে যাবে এটা বোঝা যায় ছোট খণ্ডে না না এখানে যে প্রশ্ন দেওয়া আছে সেটার অর্ধেকের অংশ দেখতেছি ওখানে বসে নিয়ে কোনো ইচ্ছে করে বসে নিয়ে আমার বসানো লাগে না অঙ্কটা এমনি হয়ে যায় দেখো স্যার ছোট খাটো মুক্তি বের দেওয়া আছে দেখো স্যার 2g আমরা কি করব এখানে m/8 বসাবো না স্যার কেন m/8 বসাবো বলো দেখি স্যার r সমান 8 ভাগে ভাগ হয়েছে তাহলে ভর 8 ভাগের 1 কত ছোট করতে জন্য আর এখানে আমরা স্মল r বসাবো তাহলে এইটাকে আমরা ধরতে বলতেছি ve প্রাইম করতেছি ঠিক আছে স্যার এখন এটা 1/8 হচ্ছে এটা দেখি স্যার তাহলে অতএব বা এখন আমরা লিখি এখন ve প্রাইম ডিভাইডেড বাই ve ইকুয়াল টু কি হচ্ছে দেখো স্যার √2g এটা অনেক আগে একটা বোর্ডের প্রশ্ন আছে স্যার এইজন্য ডিভাইডেড বাই 8 আর লেখা যায় এই যে এখানে ক্যালকুলেশন করে দেখো ইভেন একটু না কাটাকাটি করে ফেললে নিচে আমরা 4 লিখতে পারি এটা লিখে যে gm ডিভাইডেড বাই 4 বসাই দিছি আর এখানে লিখব gm ডিভাইডেড বাই 2gm ডিভাইডেড বাই ক্যাপিটাল R ওকে পরের লাইনে দিয়ে আমরা কি লিখতেছি দেখো gm ডিভাইডেড বাই 4r ইনটু উল্টা করে লিখব স্যার এবারে নিচে 2gm চলে যাবে আর উপরে r এর পরিবর্তে আমরা 2r লিখতে পারি 2 স্মল r লিখতে পারি এই যে স্যার 2 গেছে কাটাকাটি gm যাবে কাটাকাটি স্মল r যাবে কাটাকাটি হাফ হয়ে যায় স্যার তাহলে আমাদের মুক্তিবেগের মান 1/8 না হয়ে গেল হচ্ছে অর্ধেক মুক্তিবেগের মান 1/8 না হয়ে অর্ধেক হয়ে গেছে তো সেটা লিখে দাও যে মুক্তিবেগ 1/8 না হয়ে অর্ধেক হয়ে যায় ক্যালকুলেশনটা ভাগ করছি বুঝতে পারছো ব্যাপারটা বড় খণ্ডের জন্য বের করছি ছোট খণ্ডের জন্য বের করছি এইখানে কাজটা একবার বুঝো স্যার বড় গোলকটা ভেঙে ছোট ছোট গোলকে পরিণত হয়েছে তাইলে আমরা ব্যাসার্ধ সবসময় হিসাব করব কেমনে জানো যে বড়টার আয়তন ইকুয়াল টু ছোট আটটার আয়তন সমান বড়টার আয়তন ইকুয়াল টু ছোট আটটার আয়তন সমান সেবা করব ঠিক আছে যদিও এই প্রবলেমটা বেশ আগে 2017 সালে আসছে তখনকার সময় স্যারেরা খুব এক্সাইটেড হয়ে প্রশ্নটা দিচ্ছে এই প্রশ্নটাকে অ্যাপ্রক্সিমেট আনসার বের করা গেছে বুঝতে পারছো আর আটটা খণ্ডের শেপ কেমন হবে আমরা জানি না আমরা আনুমানিক গোলক ধরে নিয়ে কাজ করছি এই জন্য এখন প্রশ্নগুলো আসে না তারপরে দেখাইছি কখনো যদি রিপিট করে দেয় তাহলে বুঝতে পারবো এটা প্রশ্নটা আসা উচিত না কারণ কি এটা প্রপার আইডিয়া দেয় না আমরা একটা আইডিয়া কেস ধরে করছি তো এর জন্য তো করে দিলাম তোমরা গোলকই ধরে নিবা গোলক একটা গোলক আকৃতির মহাজাগতিক জিনিস ভেঙে গোলক আকৃতি হয়েছে ভেঙে পুরা 34 নম্বরটা দেখো স্যার 34 নম্বরটা মজার অঙ্ক আছে স্যার 34 বলছে একটি গ্রহের মুক্তিবেগ দুটি গ্রহের মুক্তিবেগ যথাক্রমে দেওয়া আছে প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের 4 গুণ করে দিয়েছে গ্রহ দুটির ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে 34 আমরা তাহলে
এই ধরে করি সমস্যা নেই হ্যাঁ এই তো তাহলে স্যার আমরা এখানে বড় অনুপাত পেয়েছি 8 গুণ আর ব্যাসার্ধ অনুপাত আমাদেরকে বের করতে হবে চলো স্যার আমাদেরকে যদি ব্যাসার্ধ অনুপাত বের করতে হয় আমরা মুক্তি বের করতে কি জানি দুবার জি এম এর ক্যাপিটাল এম লিখি স্যার gf divided by 2gf divided by r লিখতে পারি ঠিক আছে স্যার তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে আমরা যদি VE1 divided by VE2 করি তাহলে আমাদের কি হবে একটু খেয়াল করে দেখো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি সুতরাং VE proportional to √2 m by r এই কথাটা বলতে পারি তাহলে ওইটা কেন লিখলাম স্যার প্রপোর্শনাল কারণ আমরা এখানে অনুপাত করব এর জন্য অনুপাত করার সময় v এর সমানুপাতে আছে হচ্ছে তোমার m তাহলে m1 এখানে উপরে হবে নিচে হয়ে যাবে স্যার m2 সমানে সমানে থাকবে কারণ এটা উপরে আছে খেয়াল করে দেখো স্যার এটা উপরে আছে সমানুপাতিক আছে তাহলে সমানুপাতিক মানে একই পাশে পাশে থাকবে আর আরটা দেখা যাচ্ছে উল্টের ভিতরে ব্যস্তানুপাতিক আছে তাহলে আমরা উল্টের ভিতরে ব্যস্তানুপাতিক আরটা লিখবো r2 r1 এবার দেখো স্যার আমরা যদি স্কয়ার করে দিই তাহলে আমাদের স্কয়ার করে দিলে আমাদের এখানে চলে আসে স্যার m1 বা ve1 স্কয়ার ডিভাইডেড বাই ve2 স্কয়ার ইকুয়াল টু m1 ডিভাইডেড বাই m2 ইনটু r2 ডিভাইডেড বাই r1 এবার দেখো স্যার r1 ডিভাইডেড বাই r2 করি আমরা m1 divided by m2 into v2 square divided by ve1 square এমন হবে তাহলে এখন আমাদের এটা কি হলো এখন আমাদের এটা হলো হচ্ছে কি 8 into দ্বিতীয়টার পরিমাণ দেওয়া ছিল 5.2 এটা দেওয়া আছে 11.2 হোল স্কয়ার তোমরা বলতে পারো স্যার এখানে মিটার পার সেকেন্ড আছে কোন সমস্যা কি হবে মিটারে কি নিয়ে যেতে হবে উত্তর হচ্ছে না কেন না অনুপাত সূত্রে ভেরিয়েবল অনুপাত সূত্রে স্যার একক সেম থাকলে আনুপাতিক একক দ্বারা চেঞ্জ না করলে চলে আনুপাতিক একক বলতে কি বুঝাচ্ছি কিলোমিটার আর মিটার কিন্তু একটা আনুপাতিক একক ঠিক আছে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে ওটাই হচ্ছে আমাদের आंसर কত 73 72 আচ্ছা তাহলে আমরা 72 গুণ অনুপাত তাহলে 1/72 পাওয়া গেছে তাহলে অনুপাত r1 ডিভাইডেড বাই r2 করছি r1 ডিভাইডেড বাই r2 কিন্তু বের হয়েছে আমাদের এখানের মধ্যে তো দিস ইজ आवर आंसर মুক্তি ব্যক্তিকে ফাইনালি করব 36 নম্বর প্রবলেমটা এবারে কি প্রোগ্রামের বাচ্চাদের প্রোগ্রেশন যেটা বলতে কাজ করে ओके 36 नंबर क्वेश्चन देखो 36 35 पूरा पासे करबा 36 नंबर प्रॉब्लम देखो কি বলছে ভূকেন্দ্র থেকে 7000 কিলোমিটার দূরে কোন বিন্দু থেকে কোন বস্তুকে অসীমে পাঠাতে হলে কত বেগ দিতে হবে কোন একটা বস্তুকে যদি অসীমে পাঠিয়ে দিতে চায় তাহলে কি করতে হবে তাকে মুক্তি বেগ দিতে হবে তো কত বেগ দিতে হবে মানে মুক্তি বেগ দিতে হবে মুক্তি বেগ কোন অবস্থানে যাচ্ছে ওই 7000 ব্যাসার্ধের জন্য যাচ্ছে একটু খেয়াল করে দেখো স্যার আমাদের এটা হচ্ছে ভূকেন্দ্র থেকে 7000 ব্যাসার্ধে তার মানে এই টোটাল ব্যাসার্ধটা আমাদেরকে বলে দিচ্ছে কত স্যার 7000 কিলোমিটার এই জায়গায় আমাদের যে মুক্তি বেগটা আছে এই মুক্তি বেগটা বের করতে হবে এবারে আসো স্যার 34 নম্বর আমরা মুক্তি বেগ v কি জানি স্যার 2gm ডিভাইডেড বাই r বলো তো স্যার আমার r এর মান কত বসবে r এর মান বসবে হচ্ছে 7000 কিলোমিটার মানে 7 into 10 to the power 6 আর 2 into g এর মান 6.673 into 10 to the power 11 আর m এর মান কত m এর মান হচ্ছে তোমার 6 into 10 to the power 24 বসাই দিয়ে যেটা আসবে সেটা আছে বুঝছো আচ্ছা কার জন্য বলছে বুঝলে হ্যাঁ বুঝো তো তোমাকে শুধুমাত্র মুক্তি বেগ বের করতে বলছে অসীমে পাঠিয়ে দেওয়া বের করে দেওয়া অসীমে পাঠিয়ে দেওয়া এগুলো মুক্তি বেগ বের করতে বলা মুক্তি বেগের সূত্র দেখলেই স্যার এখন তোমরা অনেক সময়
বি কিভাবে করবা জি আর এটা দিয়ে করতে পারো তখন তোমার কাছে কি করে দেওয়া আছে সেটা দিয়ে করবা আচ্ছা কথা শিখতে আজকে এরিয়াতে আসো আমরা বারবার চলে যাই এটা আসছে অনেক বেশি আসছে তো 7.66 এর নিচে দেখে গেছে কত ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মিটার না মিটার আসছে না তাহলে এটা মানে কি দাঁড়াচ্ছে তাহলে এত কিলোমিটার 10 কিলোমিটার বাদ দিয়ে এত কিলোমিটার পার সেকেন্ড হবে ঠিক আছে ঠিকই তো ক্লিয়ার 10 টু দি পাওয়ার 3 টা বাদ দিয়ে মিটারের জায়গায় কিলোমিটার লিখে বলতে আপনি বুঝছো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এই তাহলে মিটার স্কয়ার থেকে গেছে না এই জন্য এটা তোমাকে মিটারই বসাতে হবে বসানোর পর লাস্টে কি তুমি কিলোমিটার করতে পারবে ক্লিয়ার ওকে এবারে স্যার একটু কষ্ট করে 40 নম্বর প্রশ্নে যাব স্যার আমরা 40 নম্বর বলছে চাঁদ একটি সুষম গোলক বিবেচনা করা হলো ধরা যাক চাঁদের কেন্দ্র হতে 2 × 10⁶ উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে কৃত্রিম উপগ্রহটিকে যদি 1.7538 কিলোমিটার পার সেকেন্ডে চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো চূড়ান্ত পরিণতি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হচ্ছে স্যার আমরা চূড়ান্ত পরিণতির জন্য কিছু কেস করছিলাম মনে আছে স্যার মনে আছে যে b স্কয়ার b হাফ স্কয়ার এর চেয়ে ছোট নাকি বড় তো সেটা আমরা করে ফেলি এটার জন্য আমি করতে হবে কি জানেন স্যার উপগ্রহটাকে এত বেগে উৎক্ষেপণ করা হলো বলছে স্যার উৎক্ষেপণ বেগ আমাদেরকে বলে দিয়েছে রাখো এটা আমরা জানি যে এখন আমরা চাঁদে কষ্ট করে চাঁদের এটা বের করে ফেলবো চাঁদের মুক্তি বেগটা বের করে ফেলবো চাঁদের মুক্তি বেগ করতে কষ্ট আছে এখানে কষ্ট আছে বলো মুক্তি বের করো লিখো কোনটা বসাবো আমাদেরকে স্যার কি দেওয়া নাই ভর দেওয়া আছে চাঁদের কি ভর দেওয়া আছে আমাদেরকে চাঁদের ভর দেওয়া নাই চাঁদের ভর দেওয়া থাকলে আমরা এটা ইউজ করতে পারবো 2gm/r মুক্তি বেগ এটা ইউজ করতে পারবো এটা পারবো না তাহলে আমাকে কি কোনটার জন্য দিতে হবে ঘনত্ব দেওয়া আছে ঘনত্বের সাথে কি সম্পর্ক আছে অভিজ্ঞতা কারণের সম্পর্ক আছে তার মানে অভিজ্ঞতা কারণের মাধ্যমে এই সূত্রটা সেটা দিয়ে করতে হবে বুদ্ধি হচ্ছে এই জায়গায় অভিজ্ঞতা কারণের মাধ্যমে যে সূত্রটা আছে সেটা দিয়ে করতে হবে g আমরা r কিভাবে করব এবারে স্যার g কোথা থেকে পাবো g মানে আমরা মনে আছে 4/3 পাই রো ক্যাপিটাল G ইনটু r আর আগে থেকে একটা r আছে আর r স্কয়ার হয়ে যাবে বুঝছো আমার কথা নাকি বুঝো নাই এটা কেন করছি কারণ আমার ঘনত্ব দেওয়া আছে ঘনত্ব থেকে আমরা কি বের করতে পারি g বের করতে পারি ব্যাসার্ধ দেওয়া থাকলে ব্যাসার্ধ দেওয়া করে দিচ্ছে এখান থেকে একটু কষ্ট করে আমরা ছোট করে কি বের করতে পারি 8/3 পাই রো এর মান কত দিচ্ছে জীবন কেন্দ্রটা চাপাতে তাড়াতাড়ি g এর মান 6.673 into 10 to the power 11 আর r এর মান কত দিচ্ছে আমাদেরকে 10.048 into 10 to the power 6 2.37
স্কয়ার হবে স্যার। হ্যাঁ এটা আসলে তোমার বাবা ও চাঁদের পরিধি বলছে এটা ব্যাসার্ধ না, এটার পরিধি বলছে না। রাইট রাইট, সরি সরি। তো এর পরিধি বলে 2 পাই আর না স্যার, 2 পাই আর ইকুয়াল কত আসছে 10.048 × 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে আমরা আর বের করতে চাইলে এটা হয়ে যাবে 10.048 × 10 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 25। ওকে, তো আমরা সেটাই বসাই। তাহলে জাস্ট 25 দিয়ে ভাগ করতে হচ্ছে আর কি। ওকে, সমস্যা নেই। স্টিল বেশ বড় একটা সব আসছে। এত বড় হওয়ার কথা না। ঘনত্ব কি আমাকে অনেক বেশি দিয়ে বলছে? তুমি যাবো 2023-এ আমরা √2gr এটা হচ্ছে কৃত্রিম সরি মুক্তি বেগ হিসেবে জানি। g এর মান আমাদের চাঁদের দিয়ে আমরা জানি 4/3 পাই রো gr, 4/3 পাই রো gr আমাদের gs কোনটা কি স্কয়ার হবে না না স্কয়ার হবে না, আর আসলে r স্কয়ার এর সূত্র 8/3 পাই হিসাব করলাম 6.673 to 10 তুমি কি ইনস্ট্রুমেন্ট কিছু লিখে গেছো? জি আজকে আমি আজকে না কি করব আজকে বুঝুন জি ভাই আর সমান জি আজকে হ্যাঁ। তো ওইটার সাথে যা কাটাকাটি করলে 2gn ডিভাইডেড বাই আর ছিল তো এখানে তো 2g আর স্কয়ার বসাই, তাহলে নিচে আর শুধু তোমরাটাকে 2g আর কেন ঠিকই আছে। তাহলে এখানে ভ্যালুতে কোন একটা জায়গায় আমাদের কি আছে 23 সালের বোর্ডের ভ্যালুতে কোন একটা জায়গায় পুরো আচ্ছা এখানে পুরো সুদ্ধ ইচ্ছে না পয়েন্ট দেন মানে বাবা বুঝতে পুরো করতে ধরুন তোমাদের এই বুঝতে আমি যাব বুঝাই বুঝলাম না। আচ্ছা দেখো আসছে কত আমার এই চলে আসছে 1.578 কিলোমিটার পার সেকেন্ড আসছে। আমি এখানে ডিভাইড দিয়ে দিয়েছি আর কি। তোমরা চাইলে এখানে মাঝখানে টাইম করতে পারো 1578 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কেন এটা তোমার কি দিছে দেখো তো এবার তোমরা আবার দেখো মুক্তি বেগ আমাদের কত দেওয়া আছে। মুক্তি বেগটা আসছে আমাদের মুক্তি বেগটা তোমার কি আসছে 1.7 এর চেয়ে ছোট আসছে না স্যার 1.7538 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে মুক্তি বেগের চেয়ে বেশি বেগে যদি ছুটে মারি কিভাবে হবে স্যার? মনে আছে মুক্তি বেগের চেয়ে বেশি বেগে ছুটে মারলে পরাবৃত্ত কেন হবে পৃথিবী থেকে বের হবে ওই জায়গা থেকে বের হয়েছে না স্যার। এখন আমরা কি লিখব? অতএব উপগ্রহটি পরাবৃত্তাকার পথে চাঁদ হতে বাইরে মহাশূন্যে চলে যাবে। ঠিক আছে স্যার, ওই কেসগুলোর জন্য জানাটা জরুরি যে তোমার যখন দেখতেছো যে তোমার যে বেগটা আছে তুমি যে বেগ উৎক্ষেপণ করছো সেটা মুক্তি বেগের চেয়েও বেশি, তখন পরাবৃত্তাকারে মহাশূন্যে চলে যায়। মুক্তি বেগের সমান হলে অতিবৃত্তাকার মতো মহাশূন্যে চলে যায়। এরকম বিভিন্ন কেসগুলো আমরা করছি না, মুখস্থ রাখতে হবে কিন্তু স্যার এগুলোকে তুলনা করতে হবে। অ্যাকচুয়ালি সম্পর্কে দেখো পৃথিবীর ভর ব্যাসার্ধ দেওয়া আছে। অ্যাকচুয়ালি সম্পর্কে কি বলছে দেখো স্যার। আচ্ছা অ্যাকচুয়ালি সম্পর্কে লাগবে না, অ্যাকচুয়ালি
এই ধরনের প্রশ্ন গতিশক্তি পরিবর্তন করতে হবে কিনা মহাশূন্যে পাঠানোর জন্য তোমরা অলরেডি দেখছো গতিশক্তি কেমন লাগে সেটা তোমরা করে দেখবা মহাশূন্যে পাঠানোর জন্য বেগটা বের করবা বের করে গতিশক্তি কত লাগবে সেটা দেখবে এখন সাথে তুলনা করে দিবা 41 নম্বরটা 42 নম্বরে দেখো একটি উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় এত বেগে প্রদক্ষিণ করে পৃথিবীর ভর সম্পর্কে আবার উচ্চতা বের করতে বলছে 42 নম্বরটাতে উচ্চতা সূত্র বসাই দিবা সরাসরি অঙ্ক হয়ে যাবে উচ্চতা সূত্রটা দিছি না আমরা স্যার এখানে বসাই দিবা হয়ে যাবে কাজ আচ্ছা না তোমাকে এখানে বেগ দিয়েছে অবভিয়াসলি তোমাকে করাই দিতে হবে নম্বরটা স্যার উচ্চতা বের করার জন্য এখানে একটা সূত্র তোমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এই প্রমাণটা থেকে দেখাচ্ছি দেখো স্যার আমরা মনে রাখবো হলো এই দেখো এটা পৃথিবী না স্যার পৃথিবীকে কত সূত্রে বেগ করতেছে বেগের আরেকটা জিনিস আমরা বাংলা স্টাইল একটা বেগ বের করতে পারি সেটা কি বলতো স্যার এটা বৃত্তাকার পথে ঘুরতেছে না বৃত্তাকার পথে ঘুরলে তার মোট পথের দৈর্ঘ্য কত স্যার মোট পথের দৈর্ঘ্য স্যার 2 পাই পরিধি হবে না স্যার আর মানে কি এখানে r h কারণ আমরা জানি কি এটা হলো r আর এটা হলো আমাদের h তাই এটা হলো তার দূরত্ব এটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করে দিই কোন জায়গা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব বেগ পেয়ে যাব ঠিক কি না স্যার পাবো কিন্তু স্যার আমাকে কোন জায়গা বলে দেয় না কোন জায়গা মনে না দিয়ে স্যার কিছু কারণে তাহলে আমাদের কি হবে বের করতে কোন জায়গা বলে দিতে হবে এটা কোথায় করতে হয় তো তোমার ইয়া দিয়ে v 2 পাই r h যখন তোমাকে কোন জায়গা বলে দেওয়া থাকে বের করে দেওয়া থাকে তখন তুমি এই চিহ্নটা দিয়ে করতে পারবে কিন্তু এটা যদি করা যায় তাহলে আমরা কি করব দেখো স্যার বেগ থেকে সুন্দর মতো করে আমরা আগে বের করে দেব gm divided by r plus h এখান থেকে সরাসরি বের করতে পারবো বুঝছো আমার কত গেছে 3.08 মিটার পার সেকেন্ড তো 10 3 করতে হবে মিলিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে equal to 6.673 into 6 into 10 to the power 24 divided by r plus h দিয়ে এখান থেকে তুমি h টা বের করে নিয়ে আসবা r plus h টা বের করে নিয়ে আসবা সেখান থেকে তোমাদের h বের হবে পাশে ক্যালকুলেশন করিও পাশে ক্যালকুলেশন করিও নম্বরটা সহজ সূত্র বসে অঙ্ক তোমাকে কৃত্রিম উপগ্রহের এত আছে সহজ সূত্র বসে অঙ্ক 44 নম্বর প্রবলেম দেই না 45 নম্বরে চলে যাও 44 সেখানে নাম্বার পড়ে 45 নম্বরে চলে যাও স্যার কৃত্রিম উপগ্রহকে কক্ষীয় বেগ বের করতে বলছে তোমাকে পৃথিবীর ব্যাসার্ধ বলে দিয়েছে ভর বলে দিয়েছে কত উপরে আছে ভূপৃষ্ঠদেশ কাটা এত উপরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সবকিছু বলে দিয়েছে সরাসরি তুমি করে ফেলতে পারবা সূত্র আজকে দিছি সরাসরি সূত্র করে ফেলতে পারবা সূত্র বসাবা কাজ হয়ে যাবে কক্ষীয় বেগ বলতে আসলে উপগ্রহের বেগই বলে বোঝানো হচ্ছে স্যার 46 নম্বরটা দেখো স্যার পৃথিবীর ভর ব্যাসার্ধ যথাক্রমে দেওয়া আছে 700 মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহের আবর্তন করছে কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করো কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে 46 নম্বরটা একটু করাইছে স্যার কি বলছো বুঝছিলেন সমদ্রুতি দিকটা পরিবর্তন হচ্ছে 46 নম্বর দেখো স্যার কেন্দ্রমুখী ত্বরণের জন্য আমাকে বেগ বের করতে হবে বেগ হলো gm ডিভাইডেড বাই r plus h এটা বের করব তাহলে আমাদের কৃত্রিম উপগ্রহের বেগটা বের হয়ে যাবে বেগ বের হওয়ার পর আমরা কি লিখব স্যার mv² ডিভাইডেড বাই r ত্বরণ বের করতে বলছে কি বল কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে এই r ইকুয়াল টু আমরা কি জানি v² ডিভাইডেড বাই r r মানে হচ্ছে r plus h হয়ে গেল বুঝছাবার কথা 46 নম্বরটাতে এই কাজটা করতে হবে আর মানে দেওয়া আছে h এর মানে দেওয়া আছে সবগুলোকে মিটারে নিয়ে বসাই দিবা অঙ্কের হিং তুলে রাখো অঙ্কের হিংটা তুলে রাখো একেবারে সহজ স্যার আমরা এটা পৃথিবীকে একটা নির্দিষ্ট বেগে প্রদক্ষিণ করতেছে তাহলে তার ভেলোসিটি আমরা জানলে তার কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে না কেন্দ্রমুখী ত্বরণ সূত্র কি বেগকে ব্যাসার্ধ দিয়ে বেগ স্কয়ারকে ব্যাসার্ধ দিয়ে ভাগ ব্যাসার্ধটা কত স্কয়ার মানে আমরা জানি r plus h r এর মানে দেওয়া আছে h এর মানে দেওয়া আছে সো ওকে
48 নম্বরটা আমরা আজকে মোটামুটি লাস্ট করব। বাকিগুলো তোমরা কম বেশি একইভাবে প্র্যাকটিস করবা। যে যেটা পারবা না সেটা আমাকে বলবা। বুঝতে গেলে যাচাই করতে বলছে, এটা পরে আজকে ক্লাস শেষ করব। এটা কিন্তু রেডিস পরে বাসায় বসে ক্যালকুলেশন করে দেখবা স্যার। 48 নম্বরটা লাস্ট আমরা দেখব। 48 নম্বরটা বলছে একটি উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় এত বেগে প্রদক্ষিণ করছে। বেগ তোমাকে দেওয়া আছে, পৃথিবীর কক্ষপথে বলে দিয়েছে। ভূস্থির কিনা যাচাই করতে বলছে স্যার। স্যার ভূস্থির কিনা আমাকে যাচাই করতে বললে আমরা কি করব? ভূস্থির কিনা যাচাই করতে বললে আমরা পর্যায়কাল বের করব। ভূস্থির কিনা যাচাই করতে বললে কি বের করব? পর্যায়কাল বের করব। তাহলে স্যার আমাকে বেগ দেওয়া আছে, বেগ থেকে এক উচ্চতা বের করে নিই। বেগ থেকে এক উচ্চতা বের করে নিই। gm ডিভাইডেড বাই স্মল r লিখব। স্যার দেখো এটা একটা বুদ্ধি আছে, কেমনে বের করতে হয়? স্মল r দিয়ে করব সহজে করে ফেলার জন্য। তাহলে আমাকে r বের করতে চাইলে কি করতে হবে? এটা স্কয়ার করো, b স্কয়ার ইকুয়াল টু gm ডিভাইডেড বাই স্মল r। সুতরাং স্মল r ইকুয়াল টু gm ডিভাইডেড বাই b স্কয়ার। এটা আমরা পেয়ে গেলাম। এখানে আমরা মান বসাই দিব, মান বসাই একটা পেয়ে যাব। তারপর আমাকে বের করতে বলছে কি? পর্যায়কাল বের করতে হবে। পর্যায়কাল সূত্র কি ছিল? y স্কয়ার √2 বাই gm বাই না gm বাই r ছিল। কি ছিল এটা দেখো স্যার? আর প্লাস h গুণ b ডিভাইডেড বাই a আর প্লাস উপরটা আর প্লাস h। হ্যাঁ, r প্লাস h মানে স্মল r হোল কিউব ডিভাইড বাই gm না স্যার? এরকম ছিল না? হ্যাঁ, এরকম ছিল। আর প্লাস h মানে স্মল r বলতেছি আমরা এখানে মধ্যে, বুঝছো? অনেক সময় আমরা এই দুইটা কাজে লাগাবো। তো এটা যদি আমরা স্যার এখান থেকে মান বসাই দিই, দেখো স্যার এটা বাইরে বের করার দরকার নেই। এদিক থেকে যদি সুন্দর মতো করে মান বসাই দাও, তাহলে এখানে হবে g কিউব m কিউব ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 6। নিচে বড় দিয়ে gm হবে। ক্যালকুলেশন করে ফেললে তুমি এখানে পাবা g স্কয়ার m স্কয়ার হয়ে যাবে স্যার। তাহলে দিন শেষে আসে gm ডিভাইডেড বাই b স্কয়ার চলে আসে। gm ডিভাইডেড বাই b স্কয়ার চলে আসে। তোমরা হিসাব করে দেখতে পারো, তোমরা হিসাব করে দেখতে পারো। gm এখানে কাটাকাটি গিয়ে ফর্মুলা তোমাদের আমি দেখাই, দেখো g কিউব m কিউব ডিভাইডেড বাই b টু দি 6 ইনটু 1 বাই gm। তাহলে gm কাটাকাটি গিয়ে একটা gm স্কয়ার g স্কয়ার m স্কয়ার থাকবে, b টু দি 6 থাকবে। সেটাকে স্কয়ার রুট চলে গেলে gm হয়ে যাবে, b স্কয়ার হয়ে যাবে। তো এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। সবগুলোর মান আমরা জানি। ক্যাপিটাল জি এর মানও জানি, ক্যাপিটাল এর মানও বলে দিছে, বেগের মানও বলে দিছে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে সুন্দর মতো করে বসাও। এটা এই অঙ্কটা করো, এটা করে আমাকে বলো। বুঝতে আসে কিনা একটু দেখি স্যার। tan ইনভার্স 11 ইনটু tan ইনভার্স 6 ইনটু 10 টু দি পাওয়ার 24। v এর মানটা কত বলছে স্যার? 3.08। এটাকে ভুলেও কিলোমিটার রাখবা না, মিটার নিয়ে যাও স্যার। কারণ আমরা সবসময় বলতেছি ক্যাপিটাল জি এর জন্য আমরা এটা করি। এটা আমরা করতে কি আসে? 2 ইনটু 5 ইনটু 6 স্কয়ার। পরে এখানে 6 পয়েন্ট জাস্ট 7 দিছে, তাহলে 7 কি হিসাব করে আমরা? tan ইনভার্স 11 ইনটু 6 ইনটু 10 টু দি পাওয়ার 24 divided by 3.08 into 10 to the power 3 whole square। পর্যায়ে আসছে সেকেন্ডে আসছে, পর্যায়ে অবশ্যই সেকেন্ডে আসছে কত আসছে বলতো স্যার? 2.66 into 10 to the power 8 সেকেন্ড। ভাগ করব হচ্ছে তোমার 3400 দিয়ে। এত বড় কেন আসছে? আচ্ছা v কিউব হবে কেন? সরি, v ডিভাইড 6 না, কিউব হবে। এটা কিউব করতে হবে। ও এটা আসছে ৮৬,৪৪৭.৭৬ বা কত তোমরা কত ৩৬০০ কি করি
24 কত আসছে 24.01 আসছে তার মানে অলমোস্ট কি আসছে 24 ঘন্টা আসছে স্যার মানে তোমরা চাইলে এটা কিভাবে লিখতে পারো অলমোস্ট 24 ঘন্টা তার মানে এটা কি হবে 24 আওয়ার তার মানে এটা দুই স্থির হয়ে যাবে স্যার যার পর জায়গা 24 ঘন্টা তার সে কি হয়ে যায় দুই স্থির হয়ে যায় তো লিখতে যে অতএব উপগ্রহটি দুই স্থির হবে ঠিক আছে স্যার তাহলে মোটামুটি আমি আপনারা যে কয়টা অঙ্ক দেখাই দেওয়া দরকার ছিল সেগুলো একটু দেখাই দিছি তোমরা এই শিটটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা এখানে ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্নগুলো আমি কভার করে দিয়েছি তারপরেও কোনো থেকে বোর্ডের সমস্যা হলে বলবা সন্ধ্যাবেলা যদি কোনো কিছু না বুঝো আমাকে গ্রুপে মেসেজ করলে আমি বলে দিব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ হ্যাঁ হবে